আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ফিরেছেন জামাত আমির, সেদিনই ঢাকা ছাড়লেন ডাক্তার জুবাইদা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা সময় দিল ইনকিলাব মঞ্চ। কাজী নজরুলের কবরের পাশে হাদি ছাড়াও আরও যারা শায়িত আছেন। ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। ইরানের সম্ভাব্য হামলা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করবেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 20 ডিসেম্বর সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। এক ফেসবুক পোস্টে জামাত আমির লিখেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লিখেছেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। সবশেষে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শনিবার সকাল 8:30টার দিকে। তিনি ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডাক্তার জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। প্রসঙ্গত, গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডাক্তার জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন। গত এক সপ্তাহে শহীদ ওসমান হাদির খুনির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে না পারলে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদির জানাজায় পূর্ব মুহূর্তে বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমরা আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটা চক্র রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। শনিবার মানিক মিয়ায় শহীদ ওসমান হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া বক্তব্যে সব কথা বলেন আব্দুল আল জাবের। পরিবার ও ইনকিলাব মঞ্চ থেকে জানাতে চাই, পুরো খুনি গোষ্ঠীকে সামনে আনতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। কোনো সহিংসতা ছাড়া জনতার মিছিল নিয়ে সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষে ছাড়া কোনো পক্ষের উস্কানিতে পা দেবেন না। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ শুধু কবির চিরনিদ্রার স্থান নয়, সময়ের পরিক্রমায় এটি পরিণত হয়েছে দেশের কয়েকজন বিশিষ্ট শিল্পী, শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায়। এখানে 20 ডিসেম্বর চিরনিদ্রায় শায়িত হয়েছেন শরীফ ওসমান হাদি। হাদির দাফন সম্পন্নের পর নতুন করে আলোচনায় এসেছে কবি নজরুলের সমাধিসৌধে আরও কারা শায়িত আছেন। জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার কেন্দ্রস্থলে ধর্মীয় শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ স্থানে তাকে সমাহিত করা হয়। এরপর থেকে এই সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হয় এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন। নজরুলের সমাধির আশপাশের এলাকায় সমাহিত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের কয়েকজন খ্যাতিমান ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার প্রতিকৃতি হিসেবে পরিচিত। তার শিল্পকর্ম জীবনব্যাপী অবদান দেশের শিল্প চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া এখানে সমাহিত আছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তার শিল্পকর্ম জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নজরুল সমাধিসৌধের পার্শ্ববর্তী এলাকায় তার সমাধি
শিল্প ও সংস্কৃতি প্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। শিক্ষা গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত প্রফেসর আব্দুল মতিন চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তিনিও এই সমাধি ক্ষেত্রে সমাহিত। এছাড়া প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গুণী শিক্ষক, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাকেও নজরুল সমাধিসৌধে সমাহিত করা হয়। এই সমাধিসৌধ নতুন করে আলোচনায় আসে শহীদ শরীফ ওসমান হাদির দাফনের মাধ্যমে। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নজরুলের সমাধির পাশে সমাহিত করা হয়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে নজরুল সমাধিসৌধের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে আসে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ধ্বংস ও বাস্তুচ্যুতির মধ্যেই শিক্ষা কার্যক্রম আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে, যা ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি ক্যাম্পাসে আসার ক্ষীণ আলো জ্বালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজা সিটির এই বিশ্ববিদ্যালয়টি আবার চালু হলেও বাস্তবতা অত্যন্ত কঠিন। বর্তমানে ক্যাম্পাসের ভেতরে প্রায় 500 বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছে। এক সময়ের শ্রেণীকক্ষ, লেকচার হলগুলো এখন তাঁবু ও অস্থায়ী বসবাসের স্থানে পরিণত হয়েছে, যা গাজায় গৃহহীনতা ও শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ের যুগপৎ চিত্র তুলে ধরে। ক্যাম্পাসে আশ্রয় নেওয়া আত্মা সিয়াম বলেন, জাবালিয়া থেকে বাস্তুচ্যুত হওয়ার পর আমাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না বলেই এখানে এসেছি। কিন্তু এটি শিক্ষার জায়গা, আশ্রয়কেন্দ্র নয়। এটি আমাদের সন্তানদের পড়াশোনার স্থান। এই প্রতিকূল পরিবেশেও ক্লাস আংশিকভাবে শুরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন করে আশা জেগেছে। যদিও বর্তমান পরিস্থিতি কার্যকর একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব কমই সাদৃশ্যপূর্ণ। ইউনেস্কোর তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার 95%-এর বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থী ইয়মনা আল বাবা বলেন, আমি একটি পূর্ণাঙ্গ ও সুসজ্জিত বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছিলাম। এখানে সেই পরিবেশ নেই, তবুও আমার আশা আছে, কারণ আমরা সবকিছু নতুন করে গড়ে তুলছি। মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজার শিক্ষা ব্যবস্থার এই পদ্ধতিগত ধ্বংসকে স্কলাস্টিকাইড হিসেবে আখ্যায়িত করেছেন। গাজা ভিত্তিক আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী 7,50,000-এর বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী টানা 2 শিক্ষাবর্ষ ধরে শিক্ষা থেকে বঞ্চিত। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দখলদার ইসরায়েলের হামলায় গাজায় 494টি স্কুল ও বিশ্ববিদ্যালয় আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যার মধ্যে 137টি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলমেজানের জানুয়ারি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন 12,800 শিক্ষার্থী, 760 জন শিক্ষক ও শিক্ষাকর্মী এবং 150 জন শিক্ষাবিদ ও গবেষক। অধ্যাপক ডক্টর আদেল আওয়াদাল্লাহ জানান, বিদ্যুৎ সংকট, সরঞ্জামের অভাব এবং অনুপযুক্ত শিক্ষার পরিবেশের মধ্যেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সীমিত সম্পদ দিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, খোলা দেয়াল, প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে অস্থায়ী শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য মোটর ধার করতে হয়েছে। বর্তমানে মাত্র 4টি শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে, যার উপর নির্ভর করেই হাজার হাজার শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা 2024 সালের এপ্রিলে সতর্ক করে বলেন, এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি সমাজের ভিত্তি ভেঙে দেওয়ার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হতে পারে। তাদের ভাষায়, যখন স্কুল ধ্বংস হয় তখন আশা ও স্বপ্ন ধ্বংস হয়। চলতি মাসের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলবেন নেতানিয়াহু। শনিবার এনবিসি নিউজের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে। তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথিত সম্প্রসারণ এবং কেন এই হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের কর্মকর্তারা উদ্বিগ্ন, কেননা ইরান জুন মাসে মার্কিন বোমা হামলার পর পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি পুনর্নির্মাণ করেছে। তাই তারা নতুন করে ইরানে আক্রমণ চেষ্টার কথা ট্রাম্পের নজরে আনার প্রস্তুতি নিচ্ছেন। এবছরের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় 2 সপ্তাহব্যাপী যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক মাস পর আবার অনেকটা যুদ্ধের ঘোষণা দিল ইসরায়েল। ওই সময়ে যুদ্ধে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করেছে বলে প্রচার করেছিল। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মাসের শেষের দিকে ফ্লোরিডায় রাষ্ট্রপতির মার আলগো এসেস্টে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে 29 ডিসেম্বরের বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে এটি ঠিক করিনি, তবে তিনি আমাদের সাথে দেখা করতে চান। ইসরায়েলের কর্মকর্তা 29 ডিসেম্বরের বৈঠকের ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের সরকার এনবিসির কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘে ইরানি মিশন এনবিসির মন্তব্যের কোনো জবাব দেয়নি।
প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।